আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। রাজনীতির রঙ্গমঞ্চে একটা কথা খুব প্রচলিত আছে, রাজার দম্ভ আর প্রজার দীর্ঘশ্বাস কখনো এক সমান্তরালে চলে না। আজকে আমরা এমন এক অদ্ভুত প্রেক্ষাপট নিয়ে কথা বলবো, যা হয়তো কয়েক মাস আগেও কেউ কল্পনা করেনি। একদিকে দেশের এক সময়ের প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ, যারা আজ কোণঠাসা, নিষিদ্ধের কাতারে। অন্যদিকে ক্ষমতায় আসেন বিএনপি সরকার। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই ক্ষমতার পালা বদলে যে দলটা আজকে রাজপথে নেই, যাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হয়েছে, তারাই আবার জনগণের মনের মণিকোঠায় ফেরার স্বপ্ন দেখছে। প্রশ্ন উঠতে পারে, তারা কি সত্যিই ফিরতে পারবে? নিষিদ্ধ তকমা নিয়ে কিভাবে তারা আবার জনগণের ম্যান্ডেট বা জনসমর্থন পেতে পারে? এই রহস্যের জট খুলতে হলে আমাদেরকে তাকাতে হবে বর্তমান সরকারের পর্বতসম ব্যর্থতার দিকে। কারণ রাজনীতিতে একজনের ব্যর্থতাই কিন্তু অন্যজনের বড় সাফল্যের গোপন সোপান তৈরি করে দেয়। সুপ্রিয় দর্শক, ইতিহাসের দিকে একটু নজর দেওয়া দরকার। প্রাচীন গ্রিসের ট্রাজেডি গুলোতে একটা কথা ছিল, হাব্রিস বা অতি অহংকারী পতনের মূল কারণ। বর্তমান বিএনপি সরকারের অবস্থা কি অনেকটাই সেই হাবরিসের শিকার হয় না? ক্ষমতায় আসার পর জনগণের যে আকাশচুম্বী প্রত্যাশা ছিল তাদের উপর, তা আজ ধূলিসাৎ হয়ে গেছে। আর এই শূন্যস্থানটাই পূরণ করতে চাইছে আওয়ামী লীগ। তারা নিজেরা কিছু না করলেও যেন বর্তমান সরকারের ভুলের ফসল ঘরে তুলতে পারছে। একটু ভাবুন তো, একটা দেশের সাধারণ মানুষ কখন সরকারের উপর থেকে আস্থা হারায়? যখন তার সন্তানের জীবনের নিরাপত্তা থাকে না। এই যে স্বাস্থ্য খাতের চরম বিপর্যয়, যেখানে হাজার হাজার শিশু হাম আর নিউমোনিয়ায় ভুগছে, 350-র বেশি নিষ্পাপ প্রাণ অকালে ঝরে গেছে, এর জবাব কে দেবে? ইউনিসেফ যখন স্পষ্টভাবে বলছে যে সরকারের ভুল নীতি আর গাফুলতির কারণেই এই মড়ক লেগেছে, তখন সাধারণ মানুষ কিন্তু রাজনীতির সমীকরণ আসলে বুঝে না। তারা বুঝে স্বজন হারানোর বেদনা। আওয়ামী লীগ ঠিক এই পয়েন্টেই আঘাত করছে। তারা বলছে তাদের সময় অন্ততপক্ষে শিশুদের টিকার জন্য এভাবে আসলে হাহাকার করতে হয়নি। এই যে কম্পারেটিভ পলিটিক্স বা তুলনামূলক রাজনীতি, এটাই কিন্তু জনমত তৈরির, আমি মনে করি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে সব থেকে বড় অস্ত্র। কিন্তু আসল টুইস্টটা এখানে নয়, আসল খেলাটা চলছে অর্থনীতির পর্দার আড়ালে। আপনারা কি কখনো ভেবেছেন একটা স্বাধীন দেশ কিভাবে ধীরে ধীরে অন্য এক শক্তির দাসে পরিণত হয়? বর্তমান সরকার যেন সুকৌশলে সেই পথেই হাঁটছে। যুক্তরাষ্ট্রের সাথে সেই বিতর্কিত বাণিজ্য চুক্তির কথা ধরুন। আমরা তো জানতাম ফ্রান্স থেকে এয়ারবাস কেনা হবে, কিন্তু হঠাৎ করে দেখা গেল আমরা 14টি বোয়িং বিমান কিনতে বাধ্য হচ্ছি। কেন? কারণ পর্দার আড়ালে এমন এক চুক্তি সই হয়েছে, যা আমাদের সম্পূর্ণ হাত পা আসলে বেঁধে ফেলেছে। আওয়ামী লীগ এখন এই তথ্যগুলোকেই জনগণের সামনে আছে। তারা বলছে যে দলটা স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলে ক্ষমতায় এলো, তারাই কি আজ দেশের আকাশপথ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে? দর্শক, অর্থনৈতিক এই পরাধীনতা শুধু বিমানেই থেমে নেই, এটা এখন আমাদের ডাইনিং টেবিল পর্যন্ত কিন্তু আমি মনে করি রীতিমতো পৌঁছে গেছে। কৃষকের সেই চিরায়ত অধিকার, নিজের বীজ নিজে রাখা, সেটাও আজ কিন্তু হুমকির মুখে। মেধাস্বত্বের নামে আমাদের বাধ্য করা হচ্ছে বিদেশ থেকে বীজ কিনতে। আমাদের ধান, আমাদের পাট, সবকিছুই কি এখন থেকে বিদেশের ল্যাবরেটরিতে প্যাটেন্ট করা হবে? আওয়ামী লীগ এই পয়েন্টটিকেই সামনে আনছে। তারা বলছে কৃষকের এই যে পরাধীনতা, এটা কি কোনো ম্যান্ডেট প্রাপ্ত সরকারের প্রকৃত কাজ হতে পারে? শুধু তাই নয়, আমাদের গর্বের ওষুধ শিল্প কিন্তু আজ অনেকটাই ধ্বংসের মুখে। জেনেরিক নাম বাদ দিয়ে ওষুধের ব্র্যান্ড নাম ব্যবহারের যে বাধ্যবাধকতা আসছে,
তাকে সাধারণ মানুষের নাগালে আর ওষুধ থাকবে না। যখন একটা মানুষ তার প্রিয়জনের চিকিৎসার খরচ মেটাতে না পেরে নিঃস্ব হয়ে যাবে, তখন তার কাছে গণতন্ত্র বা ভোটের চেয়ে বড় হয়ে দাঁড়াবে বেঁচে থাকার এই সংগ্রাম। আর সেই সংগ্রামের সুযোগটাই কিন্তু নিচ্ছে কোণঠাসা হয়ে থাকা সেই আওয়ামী লীগ। সুপ্রিয় দর্শক, এবার একটু ভূ রাজনীতির ময়দানে আসি। ইতিহাসের সেই মীর জাফরের কথা আপনাদের অবশ্যই মনে আছে। তিনি ভেবেছিলেন ইংরেজদের সাহায্য নিয়ে তিনি সুখে রাজত্ব করবেন। কিন্তু ইতিহাস বলে, যারা বিদেশি শক্তির উপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের শেষটা কখনোই কিন্তু সুখের হয় না। বর্তমান সরকার যেন ভারত, চীন আর আমেরিকার ত্রিমুখী চাপে এক দিশেহারা অবস্থায় আছে। একদিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে সেই পৌষিন বা অনুপ্রবেশের ভয়ঙ্কর হুমকি, অন্যদিকে তিস্তার পানি নিয়ে চরম ব্যর্থতা। তিস্তা মহাপরিকল্পনায় চীনের অর্থায়নের কথা ছিল, কিন্তু সেখানেও ভারত আর আমেরিকার আপত্তিতে সরকার এক পা এগিয়ে দুই পা পিছিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ঠিক এই জায়গাটাতেই তাদের দেশপ্রেমের তকমা লাগাতে চাইছে। তারা কি বলছে? তারা বলছে বর্তমান সরকার দেশের স্বার্থ রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ এবং তারা পরাশক্তিগুলোর দাবার খুঁটি ছাড়া আর কিছুই নয়। এখন একটি রাজনৈতিক দলকে বা একটি সরকারকে যখন মাঠের বাইরে থাকা একটি রাজনৈতিক দল পরাশক্তিদের দাবার গুটি বলে দেয়, তখন সেটা কিন্তু জনগণ খুব ভালো করে গ্রহণ করে। আর জনগণ যে জিনিসটা খুব ভালো করে গ্রহণ করে, অর্থাৎ একবার জনগণ যদি একটা বিষয় তাদের ব্রেনের মধ্যে পুরোপুরিভাবে সেট করে নেয়, তখন সেটা কিন্তু তাদের মাথা থেকে সরানো মুশকিল। এক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দিব। আমরা সবাই কিন্তু ধর্মকর্ম করে থাকি। আমরা যে যার মতো করে যার যার ধর্ম পালন করি। বিশেষ করে আমি ইসলাম ধর্মের মতাদর্শে বিশ্বাসী একজন মানুষ। আমি আমার ধর্মকর্মের যে নিয়ম রয়েছে সেগুলো আমি যেভাবেই পারি মেনে চলার চেষ্টা করি। কিন্তু দেখবেন বাংলাদেশে এমন এক শ্রেণী রয়েছে যারা আমার এই ধর্মকে বিভিন্নভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করে থাকে। তারা কিন্তু আপনার আমার মতো শিক্ষিত মানুষ বা যারা অল্প হলেও জ্ঞান চর্চা করেন তাদেরকে কোনোভাবে কিন্তু টার্গেট করে না। তারা টার্গেট করে গ্রামের সাধারণ সেই মূর্খ সূর্খ মানুষকে, যাদের জ্ঞানের ভান্ডার স্বল্প রয়েছে কিংবা নেই, এবং তাদের মধ্যে ধর্মান্ধতা বলে একটা বিষয় সব সময় কাজ করে। তখন কিন্তু এই ধর্মান্ধ ব্যক্তিদের কাছে ধর্মের যে ব্যবসা বা ধর্মের যে ভয়ভীতি, সেটা কিন্তু খুব ভালো করে ঢুকিয়ে দেয়া যায়। আর এটা যে গোষ্ঠী করে থাকে তারা সাধারণত একবারে সেটা পুশ করে দেয়, কিন্তু এটার সার্ভিস তারা দীর্ঘদিন ধরে পেতে থাকে। এই যে মানুষের মগজের মধ্যে মগজ ধুলাই করার ইনজেকশন, এটা পুশ করার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে নানা ধরনের সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক কিচ্ছা কাহিনী অথবা নানা ধরনের ক্ষোভ, বিস্ফোরণ, দাঙ্গা ফাসাদ সৃষ্টি হয়ে থাকে। এখন এই যে আমি ধর্ম নিয়ে উদাহরণটা দিলাম, এটা কেন দিলাম? এটা দিলাম এর জন্যই যে মানুষের ব্রেনে যদি একবার, অর্থাৎ সাধারণ যারা জনগণ রয়েছে তাদের ব্রেনে একবার যদি কোনো বিষয় ভালোভাবে পুশ করে দেওয়া হয়, তখন সেটা মুছে ফেলা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। সম্ভব হলেও সেটা অনেক অনেক কঠিন। আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন সাধারণ মানুষদের কাছে এমন ভাবে কিছু কিছু মেসেজ পাঠানো হয়েছে, এখান থেকে সাধারণ মানুষজন আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ হয়ে তাদের উন্নয়নকে পায়ের নিচে ফেলে তাদের পতন করতে বাধ্য হয়েছে। কিন্তু আওয়ামী লীগ পতিত হওয়ার পর, এই সরকার পড়ে যাওয়ার পর মানুষ ধীরে ধীরে রিয়েলাইজ করতে পারছে বা উপলব্ধি করতে পারছে আসলে আওয়ামী লীগ কি ছিল বা আওয়ামী লীগ কি করে গেছে। কিন্তু তখন আর আওয়ামী লীগের হাতে সময় নেই। তারা ততক্ষণে নিষিদ্ধ হয়ে গেছে, ততক্ষণে বলা চলে আওয়ামী লীগ দেউলিয়া সংগঠন হয়ে গেছে। এই কাজটাই কিন্তু আওয়ামী লীগ এখন করছে। জনগণের হতাশা যখন চরমে পৌঁছায়, তখন তারা বিকল্প খুঁজতে শুরু করে। ইতিহাস বলে ১৯১৭ সালের রুশ বিপ্লব বা ১৯৪৯-এর চীন বিপ্লব
সবকিছুর পেছনেই ছিল তৎকালীন শাসকদের চরম ব্যর্থতা আর সাধারণ মানুষের পেটের জ্বালা। দেখুন, বর্তমান সরকারের এই যে একের পর এক ভুল নীতি, তাদের উপর নানা ধরনের অভিযোগ আর আন্তর্জাতিক মহলে নতজানু পররাষ্ট্রনীতি, এগুলো কিন্তু আওয়ামী লীগের মতো একটা কোণঠাসা দলের জন্য বর্তমান সময়ে বড় তুরুপের তাস হয়ে দাঁড়াচ্ছে। তারা নিষিদ্ধ হতে পারে ঠিকই, রাজপথে তাদের মিছিল করার অনুমতি না থাকতে পারে, কিন্তু যখন মানুষ দেখবে বাজারে নিত্য পণ্যের আগুন দাম, যখন দেখবে তাদের সন্তান টিকার অভাবে মারা যাচ্ছে, তখন মানুষের মনে একটা নস্টালজিয়া কাজ করতে শুরু করে। তারা কিন্তু তখন অতীতের সেই স্থিতিশীলতার কথা মনে করে, যেখানে অন্ততপক্ষে এই মৌলিক সমস্যাগুলো এত প্রকট আকারে ছিল না, বা সে সময় সেগুলো ক্রাইসিস ম্যানেজমেন্টের আওতায় ছিল। এখানে কিন্তু রাজনীতির সবচেয়ে বড় কূটাভাস। বর্তমান বিএনপি সরকার যদি মনে করে তারা শুধু দমন পীড়ন আর বিদেশি শক্তির সমর্থনে ক্ষমতায় টিকে থাকবে, তবে তারা ভুল করছে। কারণ শেষ পর্যন্ত ম্যান্ডেটটা আসে জনগণের পেট থেকে এবং তাদের নিরাপত্তা থেকে। আওয়ামী লীগ এখন সেই ভিকটিম কার্ডটাই কিন্তু খেলছে। দেখুন, তারা এখানে বলছে তাদের সরিয়ে দেওয়ার ফলে দেশ আজ এক অনিশ্চিত গন্তব্যে পৌঁছে গেছে। এই যে তথ্যউপাত্তগুলো, শিশু মৃত্যু, বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি, কৃষকের স্বাধীনতা হরণ, এগুলোই হচ্ছে তাদের ফিরে আসার প্রধান হাতিয়ার। তারা রাজপথে নেই ঠিকই, কিন্তু সরকারের প্রতিটা ব্যর্থতা তাদের জন্য এক একটা ভূত হয়ে জমা হচ্ছে। তাই তারা এগুলো নিয়ে খুব বেশি তৎপর, এবং যতক্ষণ পর্যন্ত সরকার তাদের এই সকল ভুল ত্রুটি শুধরাতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ এই ভিকটিম কার্ড জনগণের সামনে তুলে ধরতে থাকবে। এখন আপনাদের মনে সহজেই একটা প্রশ্ন জাগতে পারে যে, যেই জনগণ, দেশের মানুষ আওয়ামী লীগকে ফেসিবাদী তকমা দিয়ে, আওয়ামী লীগকে এক কথায় পিটিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সেই আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট কিভাবে ফিরে পাবে? সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমি যে বর্ণনাগুলো দিলাম, উদাহরণস্বরূপ যে কথাগুলো বললাম, যে ব্যর্থতাগুলো নিয়ে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আপনাকে দিলাম, এবং আমি কিছুক্ষণ আগে ধর্ম নিয়ে একটা উদাহরণ দিলাম যে কিভাবে মানুষকে ব্রেন ওয়াশ করতে হয় বা মানুষের মগজ ধুলাই করতে হয়। এই যে সামগ্রিক বিষয়বস্তু বর্তমানে ঘটছে, এগুলো কিন্তু আপনারা খুব সূক্ষ্ম দৃষ্টিতে লক্ষ্য করে দেখবেন, আওয়ামী লীগের লোকজন অথবা আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করছে। তাদের একটাই লক্ষ্য, এগুলো জনগণের কাছে পৌঁছে দেয়া। এখানে শুধু তফাৎ একটাই, তারা ধর্ম টেনে আনছে না, কিংবা ধর্মের নামে কোনো শপথ দিচ্ছে না। শুধুমাত্র দেশে যা যা ঘটছে সেই সত্যগুলো জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। এর পিছনে কি কারণ রয়েছে? এর পিছনে কারণ রয়েছে জনগণের মগজ ধোলাই করা, জনগণকে বুঝতে বাধ্য করা যে বর্তমান সময়ে কি ঘটছে এবং অতীতে কি ঘটেছিল। এখন আপনি একবার চিন্তা করে দেখুন, আওয়ামী লীগের যে কতগুলো ফিক্সড ভোট ব্যাংক রয়েছে, বা আওয়ামী লীগের যারা ফিক্সড জনসমর্থক কিংবা নেতাকর্মী রয়েছে, তাদের বাইরে যারা সাধারণ মানুষ রয়েছেন অথবা অন্য দলের রাজনীতির সাথে জড়িত বা মতাদর্শে বিশ্বাসী কিন্তু তারা প্রকাশ্যে রাজনীতি করেন না, তাদের কাছে যখন এই মেসেজগুলো, এই বার্তাগুলো যাচ্ছে, তখন তাদের মনের ভেতরে কি একটু হলেও নাড়া দিচ্ছে না বিষয়টা? যে হ্যাঁ, সত্যিই তো, তারা যে বিষয়টি বলছে এটা আমাদের চোখের সামনে ঘটছে। তারা অলৌকিক কোনো কথাবার্তা বলছে না। এই যে অলৌকিক কথাবার্তা না বলা এবং সত্যকে জনগণের সামনে তুলে ধরা, এটার কারণে কিন্তু জনগণের এক প্রকার মগজ ধুলাই হচ্ছে। আর এই মগজ ধুলাইয়ের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের ম্যান্ডেট ফিরে পাওয়া। তাহলে কি আপনার মনে হয় এই কাজগুলো যদি আওয়ামী লীগ কন্টিনিউ করতে থাকে, তাহলে তারা কি কখনো পরবর্তীতে রাজনীতিতে ফিরতে চাইলে জনগণ তাদেরকে ঝাঁটার বাড়ি দিয়ে বিদায় করবে? আমার কিন্তু এটা মনে হয় না। কারণ জনগণ যখন ব্রেইন ওয়াশড হয়ে যাবে, বা জনগণ যখন ভালো মন্দ, বর্তমান অতীত তুলনা করতে শুরু করবে, তখন তুলনামূলক যে পক্ষটা ভালো ছিল তার পক্ষে কিন্তু সাফাই গাইবে।
তার পক্ষেই কিন্তু তারা অবস্থান নেবে। আর যখন আওয়ামী লীগের পক্ষে জনগণের অবস্থান ফিরে আসবে, তখন কিন্তু কখনোই জনগণ তাদেরকে ঝাঁটার বাড়ি দিয়ে তাড়াবে না, বরঞ্চ ফুলের মালা গলায় দিয়ে তাদেরকে বরণ করে নেবে। সর্বশেষ কথা হচ্ছে জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থ। সেটা যে কারোর সাথে ঘটতে পারে। যেহেতু আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপট বর্তমান সময়ে সরকার দল আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, তাই আমাকে এই বিষয়টি নিয়ে কিন্তু বিশ্লেষণ করতে হচ্ছে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে মুদ্রার উল্টো পেশ হিসেবে আমরা ধরতে পারি। যদি বিএনপি সরকার এই সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করে এবং বিচক্ষণতার সাথে জনগণের স্বার্থ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যে বিষয়টি রয়েছে সেগুলো অক্ষুণ্ণ রেখে জনগণের ম্যান্ডেট তারা ধারণ করতে পারে এবং জনগণের ম্যান্ডেটটি যেভাবে তারা পেয়ে এসেছে সেভাবে রক্ষা করতে পারে, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, তাহলে হয়তোবা আওয়ামী লীগের এই যে তুরুপের তাস, এটা হয়তোবা কাজে নাও লাগতে পারে। তবে কাজে লাগার সম্ভাবনাটাই বেশি। কারণ বর্তমান সরকার বর্তমান সময়ে যে হতাশার মধ্যে পড়ে আছে, যে পাহাড় সম সংকটের মধ্যে পড়ে আছে, সেগুলো থেকে উত্তরণ হওয়া তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং এবং অনেক কঠিন হবে। সুপ্রিয় দর্শক, উপসংহারে একটা কথাই বলবো, ক্ষমতা আসলে কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। মুঘল সম্রাটরা যখন বিলাসিতায় মত্ত ছিলেন, তখন কিন্তু তারা বুঝতে পারেননি যে সমুদ্রের অপার থেকে আসা বণিকরা তাদের সিংহাসনটুকু পর্যন্ত কেড়ে নেবে। বর্তমান সরকারের জন্য সময়টা আমি মনে করি খুবই সংকীর্ণ। তারা যদি এই ব্যর্থতাগুলো কাটিয়ে উঠতে না পারে, যদি জনগণের হতাশা দূর করতে না পারে, তবে ইতিহাসের অমোঘ নিয়মে তারা হারিয়ে যাবে। আর সেই শূন্যস্থান পূরণ করবে এমন কেউ, যাকে হয়তো আজ নিষিদ্ধ বা এক কথায় মৃত বলে মনে করা হচ্ছে। জনগণের ম্যান্ডেট কোনো দয়া নয়, এটা অর্জনের বিষয়। আর সেই অর্জনের পথে বর্তমান সরকার নিজেই যেন তাদের প্রতিদ্বন্দ্বীদের জন্য লাল গালিচা বিছিয়ে দিচ্ছে। দর্শক মন্ডলী, আপনারা আসলে কি ভাবছেন? এই যে ব্যর্থতার পাহাড় জমেছে, এর শেষ কোথায়? দেশ কি সত্যি এক নতুন পালাবদলের দিকে যাচ্ছে? কোনো পরিবর্তন হতে চলেছে? নাকি এই যে সরকার রয়েছে, সেই সরকার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে পারবে? আপনাদের যে মন্তব্যই আসুক না কেন, সেটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কমেন্ট বক্সে তুলে ধরবেন। কারণ আপনাদের মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। এর পাশাপাশি সম্পূর্ণ আলোচনা শোনার পর আমার ভুল ত্রুটিগুলো আপনারা শুধরে দেবেন। এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অথবা পরবর্তীতে আপনারা কোন বিষয়ে পর্যবেক্ষণ জানতে চান, সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই, অবশ্যই নিরাপদে থাকবেন। এবং আপনার বাচ্চা যদি হামের টিকা দেওয়ার উপযুক্ত হয়ে থাকে, তাহলে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন এবং তার টিকাটি নিশ্চিত করুন। কারণ এরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।